সন্ত্রাসীদের বাপের নাম, সন্ত্রাসীদের বাপের নাম তারেক রহমান। জেগেছে জনগণ, শেখ হাসিনার প্রয়োজন, সারা বাংলায় হাহাকার, শেখের বেটির দল। বিশাল বড় ব্রেকিং নিউজ, শেখের বেটি আগামী ডিসেম্বরে দেশে ফিরবেন না, তবে ডিসেম্বরের কয়েক মাস আগেই তিনি দেশে ফিরছেন ইনশাআল্লাহ। 95% উপরে নিশ্চিত হয়ে আপনাদেরকে এই তথ্য জানালাম। আগেই বলেছিলাম আওয়ামী লীগ এই মুহূর্তে রামের করাতে পরিণত হয়েছে, আইতেও কাটে যাইতেও কাটে। আগামী সেপ্টেম্বরে ফ্যাসিস্ট তারেক দিল্লিতে সফরে গেলেও ভালো, না গেলেও ভালো, তবে দিল্লিতে সফরে না যাইয়া শুধু দেশের মধ্যে বৈশা একদিকে 9 বার এডিট করে দিল্লিকে হুঙ্কার দিবা, বিভিন্ন বিষয়ে অসন্তোষের প্রকাশ করবা, আবার অন্যদিকে কাঁচামরিচ দাও, পেঁয়াজ দাও, ডাল দাও, ডিজেল দাও, তেল দাও, এইগুলো চাইবা। গঙ্গার পানি কিন্তু জায়গায় বসে চাইলে হবে না, নবায়ন করতে কিন্তু এখানে যাইতে হবে এবং সর থাপর কান্ডলা খাইতেও হবে। মাথায় রাখবেন বুড়া ভাম জঙ্গি ওই যে ফরহাদ মাজার, আসিফ নজরুল ইশার এবং বিএনপির বিভিন্ন মন্ত্রী বক্তব্যের ছন্দপতনটাকে খেয়াল করেছেন? তারা এক একজন এক এক রকমের বক্তব্য দিতেছে। এতদিন ফ্যাসিস্ট সরকার থেকে শুরু করে অনেকেই বলতেছিল তিনি যেদিন দেশে ঢুকবেন ওইখান থেকে ফাঁসির কাজটা নিয়ে যাওয়া হবে, দেশে ঢোকা মাত্রই তাকে গ্রেপ্তার করা হবে, দেশে ঢোকা মাত্রই তার বিচার কাজ শুরু হয়ে যাবে, তিনি দেশে ঢুকতে পারবেন না, এমন অনেক বক্তব্য। ইতিমধ্যে বাংলাদেশের জঘন্যতম ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি তিনি বলতেছেন আপনি আসেন দেশে, আমরা রাজপথে দেখে নেব। মানে এখন রাজপথে আগে, তারপর ফাঁসির কাজটা নাকি? আবার শিলং সালাউদ্দিন বলে তার কোনো অস্তিত্ব নাই, তিনি যে বক্তব্য দিয়েছেন আপনারা কি দেখেছেন? কথাটা বললে আবার একটু হাসিও মারে। ওরা জানে বঙ্গবন্ধুর ঐতিহাসিক 7ই মার্চের ভাষণ এই দেশের অধিকাংশ মানুষ ভিডিওতে দেখে নাই, রেডিওতে শুনেছে। 26শে মার্চে বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণা সমস্ত বাঙালি রেডিওর মাধ্যমে শুনেছে, তারা দেখে নাই। এবং বঙ্গবন্ধুর পক্ষ থেকে যারা স্বাধীনতা পাঠ করেছে সমস্ত মানুষ তারা রেডিওতে শুনেছে। তদ্রুপ শেখের বেটিও স্বাধীনতার সার্বভৌমত্ব পুনরুদ্ধারের যে ঘোষণা দিবেন এমন তো হইতে পারে সেটা মানুষ রেডিওর মাধ্যমে শুনবেন। তবে তার চূড়ান্ত যুদ্ধের ডাক তিনি দেশের মাটিতে বসিয়ে দেবেন ইনশাআল্লাহ। ফরহাদ মাজার বলতেছে যে এটা যে পুরো স্নাইপার, এটা সত্যি ডিপ স্টেট এখানে খেলছে, মানে নানান গোপন কথা তিনি বলতেছেন। অন্যদিকে আসিফ নজরুল স্যার আজকে বললেন যারা 71কে খাটো করে জুলাইকে বড় করতেছে ওরা জুলাইয়ের ধান্দাবাজ। ইতিমধ্যে আসিফ নজরুল স্যারের স্বীকারোক্তি কিন্তু নেওয়া হয়ে গেছে। মনে রাখবেন তার স্বীকারোক্তি কিন্তু জবানবন্দি হয়ে গেছে। এরা বিভিন্ন গণমাধ্যমে যায় যে কথাগুলো বলতেছে এটাই জবানবন্দি। মাথায় রাখবেন প্রথম আলো পত্রিকাটা অনেক বড়, মোটামুটি এটা শক্তিশালী একটা পত্রিকা। এরা আমার আপনার মতো ওরকমের মেধা নিয়ে চলে না। আগামীতে বাঁচার জন্য ইতিমধ্যেই তারা অনেক বড় বড় ধামচাম বেড়াদেরকে স্বীকারোক্তি, অর্থাৎ বিগত সরকারের ডেভিল ইনুস ক্যাবিনেটের সদস্যদের নিয়ে ধরে নিয়ে বিভিন্ন সাক্ষাৎকার, এটাই স্বীকারোক্তিমূলক জবানবন্দির রেকর্ড হয়ে যাচ্ছে। পরবর্তী এই প্রশ্ন এরা এড়াইতে পারবে না। অনেক গোপন কথা আছে, বলা যাবে না ভাইরা আমার। শুধু একটা কথা বলি, তারেকের এখন পরিণতি এই রকমের, ধরেন আপনি নদীর সমুদ্রের মাঝখানে একটা জাহাজ নিয়ে গেছেন, জাহাজের ছাদে আপনি আর তারেক আছেন। এখন তারেকের জীবন বাঁচানোর সামনে অপশন হলো 2টা, তোরে সমুদ্রের মধ্যে ফেলাই দিব, তুই সাঁতরাইয়ে বাঁচগা, আর নইলে সমুদ্র ওই জাহাজের লগে একটা রশি বাইন্দা, রশি দিয়া দিছি ঝুলাইয়া, তুই রশির লগে ঝুলে থাকতে পারবি, কোনটা করবি? নিশ্চয়ই অপশন রশির লগে ঝুলে থাকাটা নিব। মরার ভয় পায় না এমন কয়জন আছে? এই লোকটা মেরুদণ্ডের হাড্ডি ভাঙ্গা দিয়ে মুসলেকা দিয়ে দেশ থেকে বাইরে গেছিল, জীবনে বাংলাদেশে আসবে না, রাজনীতি তো দূরের কথা। অথচ সেই লোক দেশে আইসে একেবারে জিন্দিগিতে কোনোদিন মেম্বার কাউন্সিলের কিছু হয় নাই, আইসা দেশের প্রধানমন্ত্রী হইয়া তিনি কোন ভাবে চললেন? তার পিতা ডেভিল ইনুসদের দেখানো পথে চললেন। মাথায় রাখবেন ফ্যাসিস্ট তারেক ক্ষমতায় আসার পরে আমাদের আগামী দিনের নেতা সজীব ওয়াজেদ জয়
সাহেব তিনি কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি বার্তা দিয়েছিলেন, বিএনপি আমাদের শত্রু নয়, প্রতিপক্ষ, স্বাধীনতা বিরোধীরা আমাদের শত্রু, বন্ধুসুলভ একটা বার্তা তিনি দিয়েছিলেন। বিএনপি মূলত তারা 5 বছর ক্ষমতা হোক এটা নিয়ে আওয়ামী লীগের কোনো হেডিক ছিল না, যদি বিএনপি তাদের অতীতের কথা রাখতো। কারণ আজকে বিএনপি সরকার গঠন করেছে আওয়ামী লীগের সহযোগিতা নিয়ে, মানুষের দ্বারে দ্বারে গিয়ে আওয়ামী লীগের ভোট তারা টেনেছে, তোমরা আমাদেরকে ভোট দিলে শান্তিতে থাকতে পারবা, আওয়ামী লীগ ফিরে আসবে, এমন মিথ্যা প্রতিশ্রুতি তারা দিয়েছিল। দেশের স্বাধীনতা, আইন, বিচার, সংবিধান সমুন্নত রাখবে এমন ওয়াদাবদ্ধ ফ্যাসিস্ট তারেক হয়েছিল, কিন্তু ক্ষমতায় আইসাই ডেভিল ইনুসের ন্যায় আওয়ামী লীগের নিষিদ্ধ তিনি আইনে পরিণত করেছে। এইখানে আসল টোপটা ওর গলার মধ্যে বসছে। আগামীতে বেটা হয় মরবি নাকি বাঁচবি কোনটা সিদ্ধান্ত তোর, কিন্তু ঝুলে থাকার মতোই থাকতে হবে। আর এই কারণে বলছি, ওই দিল্লিতে সফরে গেলেও ভালো, না গেলেও ভালো, কোনো সমস্যা নেই। বিশ্বাস রাখুন, আস্থা রাখুন। শেখের বেটির রশিতে এমন ভাবে এই স্বাধীনতা বিরোধী রাজাকারের বাচ্চা জুলাই জুংরা দেশ ধ্বংসকারীরা এমন ভাবে ফাঁসা গেছে, শুধু একটা টান দিবেন দেখবেন গণফাঁসি কার্যকর হয়ে গেছে ইনশাল্লাহ। তাই সর্বোচ্চ প্রস্তুতি, ডিসেম্বরে নয় ডিসেম্বরের আগেই জননেত্রী শেখ হাসিনা দেশে প্রত্যাবর্তন করতে যাচ্ছেন ইনশাআল্লাহ। সর্বশক্তি নিয়ে প্রস্তুত থাকতে হবে। বিজয় আমাদের নিশ্চিত। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চির। এই দেশে অস্থিরতা সৃষ্টির জন্য যে সমস্ত বয়ান দিয়ে যাচ্ছেন সেটা আমাদের অভিযোগ রইল। 1979 থেকে 2024 পর্যন্ত যতবারই গণতন্ত্র বিলুপ্ত হওয়ার পথে গিয়েছে, হুমকির পথে গিয়েছে, ততবারই দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং পরবর্তীতে আমাদের নেতা জনাব তারেক রহমানের হাত ধরে গণতন্ত্রের মুক্তি হয়েছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া তার অবিরাম সংগ্রামের কারণে আপসীন দেশনেত্রী, তখন আপসীন নেত্রী বলতেন, দেশনেত্রী তারপরে খেতাব হয়েছে, খেতাব পেলেন। 90 গণতন্ত্র মুক্ত হলো, বহুদলীয় গণতন্ত্রের পথে আরেকটা মাত্রা যুগ হলো, আমরা সংসদীয় গণতন্ত্রের পথে আসলাম, তাও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সময়। তারপরে কেয়ারটেকার সরকার আসলাম, তাও তার সময়। এরপরে 2001 সালের গভর্নমেন্টের পরে বিভিন্ন ষড়যন্ত্রের কারণে বাংলাদেশে 111-এর সৃষ্টি হল। সেই 111-এর বেনিফিশিয়ারি কে? ফ্যাসিস্ট শেখ হাসিনা। সেই 111 এবং ফ্যাসিস্ট শেখ হাসিনা তাদের মধ্যে যোগসূত্র আছে। তারা কেউ এখন বিদেশে আছে এবং শেখ হাসিনা অবশ্য তার নিজ দেশে প্রত্যাবর্তন করেছে। কারণ আওয়ামী লীগের আবার অনেক প্রত্যাবর্তন দিবস আছে, তার পিতার আছে, তার ছেলের আছে, তার মেয়ের আছে, তার নিজের আছে, খালি প্রত্যাবর্তন করে। কিন্তু এইবার সঠিকভাবে প্রত্যাবর্তন করেছে, এটা নিজ দেশে প্রত্যাবর্তন। এখন ওখান থেকে কথা বলছে। আমি দুই একটা পত্রিকা আজকে এখানে বসে বসে দেখছিলাম, কালকে সময় পাইনি, আমি বিভিন্ন জায়গায় সফরে ছিলাম। এইখানে আমাকে আমার নেতা জনাব তারেক রহমানকে নিয়ে একটা ভারতীয় সাংবাদিক সুবীর ভৌমিক মনে হয় অনেক লম্বা লম্বা কথা বলেছে, যে ভারতে বসে সালাউদ্দিনের রাজনীতি করা নিয়ে প্রশ্ন সুবীর ভৌমিকের। আমাকে ইন্টারভিউ করতে চেয়েছিল এই পত্রিকা, আমি সময় পাইনি রাত্রে। তারপরে হাসিনাকে ঘিরে ঢাকা দিল্লি সম্পর্কে নতুন উত্তেজনা, প্রথম আলো। আসলে আমার দেশ আর প্রথম আলো যদি দুইটা একসাথে পড়া যায় আর কি, তাহলে আপনি সব ধরনের নিউজ পাবেন। ওইখানে লিখছে, প্রথম আলোতে লিখছে ভারতীয় মুখপাত্র একজন, যে বাংলাদেশে ডিউলি কনস্টিটিউটেড গভর্নমেন্টের, লেজিটিমেট গভর্নমেন্টের বিরুদ্ধে যা কিছু শেখ হাসিনা একটা প্ল্যাটফর্ম মিটিং এ বলেছে, সেটা ভারত সমর্থন করে না। কিন্তু ভারত কি তাকে বারবার মিটিং করতে দিয়ে একটা সমর্থন করে? তারপরে বলবে উনি যা বলেছে তার সাথে আমরা নাই। এইভাবে কূটনৈতিক সম্পর্ক থাকে না। আমাদের পার্শ্ববর্তী দেশ, আমরা বাইলেটারাল রিলেশন রাখবো। আমাদের এই বাইলেটারাল রিলেশনশিপের মধ্যে ইন্টারডিপেন্ডেন্সি আছে এবং এই ইন্টারডিপেন্ডেন্সিকে আমরা শক্তি হিসেবে মনে করি। আমরা আপনাদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে চাই, তবে আমরা কখনো আওয়ামী লীগ হতে পারবো না। আমরা বাংলাদেশের স্বার্থকে সমুন্নত রেখে on the basis of mutual dignity and respect and on the basis of the sovereign equality আমরা আপনাদের সাথে সম্পর্ক রাখবো। তার মানে এই না আপনারা হাসিনা কার্ড খেলবেন আর বাংলাদেশের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চাইবেন, দুটো বিপরীতমুখী।
আশা করি ভারতীয় কর্তৃপক্ষ, ভারত সরকার বিষয়টি বুঝবেন। এখানে বলা হচ্ছে জনাব তারেক রহমান এবং সালাউদ্দিন সাহেব ভারতে বসে, তারেক রহমান লন্ডনে বসে যদি রাজনীতি করতে পারে, হাসিনার দোষ কি? হ্যাঁ, হাসিনার দোষ আছে। আমরা কেউ ফেসিবাদী ছিলাম না। আমরা গণতন্ত্রের জন্য সংগ্রাম করতে করতে আমাদেরকে জোরপূর্বক নির্বাসন করা হয়েছে। এটা হচ্ছে হাসিনার সাথে আমাদের ব্যবধান। আর হাসিনার সাথে আমাদের আরো ব্যবধান আছে। ভারতের পার্লামেন্টে জয়শঙ্কর সাহেব বক্তৃতা দিলেন যে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ভারতে আশ্রয় নিয়েছে, তিনি যোগাযোগ করেছেন, তিনি পালিয়ে গিয়েছেন এবং হিন্ডন এয়ারপোর্টে আপনাদেরই একজন মন্ত্রী পর্যায়ের মানুষ, নেতা, তাকে অভ্যর্থনা জানিয়েছেন। এগুলো আমাদের সাথে ব্যতিক্রম আছে। আর আমাদেরকে বস্তাবন্দি করে হাত পা চোখ বেঁধে তারপরে বস্তা সহকারে ওখানে ফেলে দিয়েছে। এই ব্যতিক্রমগুলো আছে। হাসিনা তো বাংলাদেশের পার্লামেন্টে ইলেজিটিমেট প্রধানমন্ত্রী হলেও কিছু বক্তব্য দিয়েছে তো এই দেশের ইতিহাসে, যেগুলো লিখিত হয়ে আছে। তিনি বলেছিলেন, আপনাদের সবার মনে আছে, যে ভারতকে যা দিয়েছেন তা নাকি চিরদিন মনে রাখবে। তা হাসিনা ভারতকে যা দিয়েছেন তা চিরদিন মনে রেখেছে বলেই তো এখন আশ্রয়টা দিছে। এটা তো রেসিপ্রোকাল। এই ব্যবধানগুলো তো আছে। আমার নেতা জনাব তারেক রহমান দীর্ঘ 17 বছরের নির্বাসিত জীবনে একটা ডেমোক্রেটিক কান্ট্রি থেকে দল পরিচালনা করেছেন, সেই দেশের আইন মান্য করে। সেই দেশ এবং বাংলাদেশ কখনো ডেমোক্রেটিক কালচারের বিরুদ্ধে কখনো কথা বলেনি। কিন্তু শেখ হাসিনা তার বক্তব্য এই দেশে প্রচার করতে দেয়নি, আদালতকে ব্যবহার করেছে। এখন যদি কোন পতিত স্বৈরাচার, ফ্যাসিস্ট, গণহত্যার জন্য যিনি দায়ী, যিনি এই দেশে মানবতা বিরোধী অপরাধ করেছেন, জাতিসংঘের রিপোর্ট মধ্যে 1400-এরও বেশি মানুষকে হত্যা করেছেন, সেখানে নারী শিশুর ভাগ ছিল 13 কি 14%, এবং আসমান থেকে হেলিকপ্টার থেকে গুলি করে এই দেশের জনগণকে হত্যা করেছেন। এরপরেও কি তাকে ডেমোক্রেটিক কালচারের কোন নেতা হিসেবে ভারত স্বীকৃতি দিতে পারে? এই প্রশ্ন আমাদের রইল। তার দিল্লিতে বসে তৎপরতা চালানোর যে অভিযোগ আমাদের বাংলাদেশের গণতান্ত্রিক কালচারের বিরুদ্ধে, গণতন্ত্রের বিরুদ্ধে, এই দেশের মানুষের বিরুদ্ধে, এই দেশে অস্থিরতা সৃষ্টির জন্য যে সমস্ত বয়ান দিয়ে যাচ্ছেন, সেটা আমাদের অভিযোগ রইল। এই দায়িত্ব ভারত এড়াতে পারে না। দিকে বাংলাদেশের সাথে বন্ধুত্ব রাখতে চাইবেন, দুটো বিপরীতমুখী। হাসিনাকে শেখ হাসিনা বলার মতো তার মানে সৌজন্যতা নাই, মানে সৌজন্যতা হারায় বলছেন। এখন আমি জানি না ওনাকে যে ভারতপন্থী বলা হয় সেখান থেকে, বা শিলং সালাউদ্দিন বলে, এই তো 2 দিন আগেও বা 1 দিন আগেও কিন্তু এনসিপির নেতারা শিলং সালাউদ্দিন বলে তাকে গালাগালি করেছে। তিনি যেটা বলছেন যে বাংলাদেশের নতুন সরকারের বিরুদ্ধে শেখ হাসিনা যা বলেছেন তা ভারত সমর্থন করে না, তিনি পত্রিকায় দেখেছেন। তো ভারত কি তাকে বারবার মিটিং করতে দেওয়াটা সমর্থন করে, তিনি প্রশ্ন করেছেন। একইভাবে কূটনৈতিক সম্পর্ক, এইভাবে কূটনৈতিক সম্পর্ক ভারতকে থ্রেট করছেন। কেউ বিশ্বাস করবে সালাউদ্দিন সাহেব ভারতকে থ্রেট করে? কেউ বিশ্বাস করবে? আই ডোন্ট থিংক সো। সবাই ওনাকে শিলং সালাউদ্দিন বলে। উনি আজকে দাবি করেছেন তাকে বস্তাবন্দি করে ভারতে ফেলে রাখা হয়েছিল, আর শেখ হাসিনাকে এরকম করে উনি অনেক ব্যঙ্গ করেছেন যে তিনি তার দেশে প্রত্যাবর্তন করেছেন, প্রত্যাবর্তন দিবস নিয়ে ব্যঙ্গ করেছেন। তার দলের উনি অনেক ইতিহাস জানেন, ইতিহাস নিয়ে চর্চা করেন, অনেক কিছু জানেন, এবং সেগুলো নিয়ে উনি যখন করেন, কি বলে, ব্যঙ্গ করেন, তখন কিন্তু সত্যি প্রশ্ন জাগে যে তার অন্তরে আসলে কি কথা। উনি ব্যঙ্গ করেছেন শেখ হাসিনা তার দেশে প্রত্যাবর্তন করেছে, আর তাকে বস্তাবন্দি করে নাকি ভারতে রেখে আসা হয়েছে। তাহলে উনি স্বীকার করছেন যে বাংলাদেশ সরকারের সমস্ত আয়োজন নিয়েই শেখ হাসিনা ভারতে গেছেন তার নিরাপত্তার জন্য। উনি স্বীকার করছেন, কিন্তু ওনার কথার মধ্যেই আছে। তিনি আবারও বলছেন যে তার এবং তার দলের প্রধানের যে প্রত্যাবর্তনের যে পার্থক্য আছে সেগুলোর ব্যাপারে যে পার্থক্য আছে সেটা বর্ণনা করতে গিয়ে তিনি বলছেন, ভারতের পার্লামেন্টে জয়শঙ্কর সাহেব বক্তৃতা দিলেন যে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ভারতে আশ্রয় নিয়েছেন, তিনি যোগাযোগ করেছেন, তিনি পালিয়ে গিয়েছেন,
তিনি পালিয়ে গিয়েছেন এবং এয়ারপোর্টে আমাদের একজন মন্ত্রিপরিষদ সদস্য তাকে অভ্যর্থনা দিয়েছে। এই যে একটা অ্যাড করলেন মিথ্যা কথা, তিনি যোগাযোগ করেছেন, তিনি পালিয়ে গেছেন, এই কথা কখন জয়শঙ্কর বলেননি। তিনি একটা মিথ্যা কথা অ্যাড করছেন। এয়ারপোর্টে আপনাদের একজন মন্ত্রিপরিষদ সদস্য তাকে অভ্যর্থনা, এটাও ঠিক না। মন্ত্রী পরিষদ সদস্য তাকে অভ্যর্থনা জানায় নাই, মন্ত্রী পদমর্যাদার একজন ব্যক্তি অজিত দোভাল তাকে অভ্যর্থনা জানিয়েছেন। ভুল তথ্য দিয়ে এই সালাউদ্দিন সাহেব কিন্তু সবাইকে ইয়ে করতেছেন। তিনি বলছেন আমাদের বস্তাবন্দি করে হাত পা চোখ বেঁধে তারপর বস্তা সহকারে ওখানে ফেলে দিয়েছে, এই ব্যতিক্রমগুলো আছে। কি বলেন? ওনাকে বস্তাবন্দি, এই প্রথম একটা নতুন তথ্য পাওয়া গেল যে সালাউদ্দিন সাহেবকে বস্তাবন্দি করে ওইখানে ফেলে রাখা হয়েছিল, কিন্তু আমরা তখনকার নিউজগুলো যেটা জানি উনি শিলংয়ে ঘোরাঘুরি করতেছিলেন রাস্তায়। তারপর উনি পুলিশের সাহায্য নিয়েছেন, পুলিশের কাছে গেছেন, পুলিশ তাকে জায়গা দিচ্ছে, তারপর এক পর্যায়ে একটা মামলা হয়েছে। আমরা এইটুকু আমরা ওনার মুখ থেকেই শুনেছি। উনি এর আগে বলতে এখন নতুন তথ্য দিচ্ছেন যে ওনাকে বস্তাবন্দি করে নিয়ে যাওয়া হয়েছিল এবং হাত পা চোখ বেঁধে তারপর সে বস্তায় করে তাকে ফেলে রাখা হয়েছে। নতুন তথ্য কিন্তু আমরা কিন্তু এগুলো মনে রাখা উচিত আমাদের প্রত্যেকে। যখন আমরা কোথাও কথা বলবো, এই তথ্যগুলো যে মিথ্যাচারগুলো মনে রাখা উচিত। এই জন্য মনে রাখা উচিত সালাউদ্দিন সাহেবের এই কথায় যে উনি যখন সম্বিত ফিরে পেয়েছেন তখন উনি দেখেছেন যে উনি ওই দেশে অবস্থান করতেছেন এবং সেই অনুসারে তিনি পুলিশের সহায়তা নিয়েছেন। পুলিশ তার অবৈধ অনুপ্রবেশের দায়ে তার বিরুদ্ধে মামলা করেছে এবং সেই মামলা উনি চালিয়েছেন দীর্ঘদিন এবং সেই মামলার সুবাদে তিনি বাংলাদেশে ফেরত আসেন। মামলা ওনার চলে আসার সুযোগ ছিল কিন্তু উনি আসেন নাই। কিন্তু এগুলোও কিন্তু একদিন আলোচনা আসবে যে ওনার কিন্তু বাংলাদেশে চলে আসার সুযোগ ছিল, উনি কিন্তু আসেন নাই। আর শেখ হাসিনা